আজকের গল্প কঙ্কন সরকারের লেখা ভূতের সঙ্গে দেখা। জায়গাটা নির্জন, লোকজন তেমন আসে না। আগে যদি বা দু একজন আসতো, এখন আর কেউ এদিকে বিশেষ পা মারায় না। আমাদের জন্মের কয়েক বছরের মধ্যেই একটা লোক এখানে দেয়াল চাপা পড়ে মারা যায়। তখন এক চিলতে মাটির রাস্তা ছিল এটা, পায়ে হাঁটার পথ। মল্লিক বাড়ির দেওয়াল যে কীভাবে ভেঙে পড়ল কে জানে। দিন দুপুরে ঝড় নেই, বৃষ্টি নেই, ভূমিকম্প নেই, তবুও দেয়ালটা ভেঙে পড়ল। আর লোকটা অচিরেই শ্বাসবদ্ধ হয়ে মারা গেল। বেপাড়ার লোক কার খোঁজে এপাড়ায় যেন এসেছিল। মৃত্যুর পর পোস্টমর্টেম হলো। লোকটার আত্মীয় স্বজনরা কেউ কেউ এসেছিল সদরের হাসপাতালে। পরে জেনেছিলাম লোকটার নাম দুর্গাপ্রসাদ হাতি। শোনা যায় লোকটার নাকি সৎকার ঠিক মতো হয়নি। ওর বাড়ির লোকজন কাজটা কোনো রকম দায়সারা করে সেরেছিল। সেটাই স্বাভাবিক। এসব ক্ষেত্রে একটা ভয় লোকের মনে থাকেই। সেজন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক, লোকে সেখানে মাঝে মাঝে দুর্গাপ্রসাদকে দেখতে শুরু করলো। ঠিক দুর্গাপ্রসাদ নয়, তার ছায়া, প্রলম্বিত ছায়া দিনে রাতে সন্ধ্যায় কখনো কখনো কারো কারো চোখে ধরা পড়ত। ঠিক যা যা দেখা গেল তার চাইতে অনেক অনেক বেশি শোনা গেল লোকের মুখে। ক্রমে পাড়া জুড়ে গল্পের ভূত ছোট বড় সকলের মুখে রোমাঞ্চকর ফুর্তির মতো খই হয়ে ফুটতে লাগলো। বিশেষত শিশু কিশোরদের মনে তো অতি ভয়ঙ্কর হয়ে উঠল এই দুর্গাপ্রসাদ হাতি। স্বভাবতই আমরা ছোটরা এদিকে বিশেষ আসতাম না। পাড়ার এদিকটায় প্রায় নির্জন, কানাকলির মতো। অথচ ওপাশে তিনটে রাস্তা, তেমাথা সঙ্গম। তেমাথায় লোকজন থাকলেও এ পাশের গলিতে তেমন লোক সমাগম নেই। ছোটরা তো যায়ই না। এখন পঞ্চায়েতের দৌলতে মাটির রাস্তায় ইট বিছানো হয়েছে। তেমাথায় বড় বড় ল্যাম্পপোস্ট হয়েছে। এপাশে ওপাশে বেশ কয়েকটা পাকা বাড়ি হয়েছে। লোকজনের বসতি বেড়েছে। তখন আমরা 7-8-এ পড়ি, ফলে বন্ধুদের বৃত্তটাও বাড়ছে। সঙ্গে সঙ্গে আমাদের চলাচলের এলাকাটাও খেলাধুলার সূত্রে এপাড়া ওপাড়ায় হচ্ছে। ফুটবলই আমাদের আরাধ্য। পাড়ায় পাড়ায় আর স্কুলে স্কুলে ফুটবল লিগ চলছে। তাই আমরা এ মাঠে সে মাঠে খেলে বেড়াচ্ছি। হায়ার করে নিয়ে যাচ্ছে কখনো কখনো আমাদের অন্য পাড়ার লোকেরা। একদিন মাদ্রালে খেলা ছিল। মাদ্রাল নামটার সঙ্গে কেমন একটা অপরিচিত ভাব আছে, তাই তো? রাজ্য হিসেবে মাদ্রাজ আমাদের খুব পরিচিত। এই নামটার সঙ্গে সেরকমই একটা দক্ষিণী বাতাস আছে। আবার আলোর মধ্য দিয়ে একটা রসালো ফালি ফালি টুকরো টুকরো ক্ষেতের কথাও মনে হয়। আসলে মাদ্রাল আমাদের মনের কুঠুরিতে একটা রহস্যের আধার হিসেবে যে কখন জন্ম নিয়েছে কে জানে। বস্তুত মাদ্রাল নামের যে জায়গাটা, সেটা ওই রহস্যের বৃত্তকে ফেনিল এবং উচ্ছ্বসিত করে। শিয়ালদা থেকে নৈহাটি যাবার পথে কাকিনাড়া নামের যে রেল স্টেশন আছে, তার থেকে 2 কিলোমিটার দূরে একটা নির্জন নিবিড় জঙ্গল আছে। তার মধ্যে এক প্রকাণ্ড দিঘি আছে। সেই জলাশয়ের জলে জঙ্গলের ছায়া, গা ছমছম করা পরিবেশ আমাদের যাবার ক্ষেত্রে খুব একটা আমন্ত্রণ জানাতো না। আমাদের বাড়ি থেকে জায়গাটা খুব একটা দূরেও নয়। সতত যাবার বাসনা আমাদের কোনোদিনই হয়নি। মন কাদার পরামর্শেই একবার বন্ধুদের সঙ্গে খেলা দেখতে মাদ্রাল মাঠে গিয়েছিলাম। মাদ্রালের একটা অংশে একটা পোড়ো বাড়ি ছিল, সেটা এখন বিটি কলেজ।
সেখানে বড়দের একটা প্রদর্শনী ম্যাচ ছিল, সেটা দেখতে আমরা দল বেঁধে গিয়েছিলাম। মনকাদা আমাদের পাড়ার ফুটবল টিমের কোচ। বয়সে কাকা হলেও তিনি আমাদের সাধের ট্রেনার, সেই হিসেবে সকলের দাদা। হাসি খুশি পরিশ্রমী দৃঢ় সংকল্প মানুষ, খেলোয়াড় গড়ার মস্ত কারিগর। আমরা তো তার গুণমুগ্ধ। খেলা শুরু হয়েছিল বেশ দেরি করে, জমজমাট খেলা, গোল শূন্য। অতিরিক্ত সময়েও কোনো গোল হলো না, ট্রাইবেকারে নিষ্পত্তি। বেশ উপভোগ্য এবং জীবনের স্মরণীয় একটি খেলা। মনকাদাও খুব খুশি। শেষ পর্যন্ত পাড়া 4-2 গোলে জিতেছে, তাই আমরাও খুশি। খেলা শেষে একটা দোকানে কিছু খাওয়া দাওয়া হলো। খেলোয়াড়রা তাদের পোশাক পরিচ্ছদ পাল্টে নিল। বিকেল গড়িয়ে সন্ধ্যার মুখোমুখি। গাড়িতে আমাদের জায়গা হলো না। শেষে মনকাদা একটা পরিচিত ট্রাকে আমাদের তুলে দিল। সন্ধ্যা পেরিয়ে গাড়িটা আমাদের তেমাথায় নামিয়ে দিল। আমি আর বিশু দুজনে নামলাম। তেমাথা থেকে বাড়ি খুব একটা দূরে নয়, কিন্তু সদর রাস্তা ধরে বাড়িতে যেতে অনেকটাই আমাদের হাঁটতে হতো। কি করব? আমাদের যে মনে পড়ল হঠাৎ ভূতের কথা। দুর্গাপ্রসাদ হাতির দেওয়াল চাপা অপমৃত্যু। এদিকে মাস্টারমশাই আসবেন পড়াতে, তাড়াতাড়ি বাড়ি না ফিরলে মার পিঠে অনিবার্য। আমি আর বিশু ছাড়া পাড়ার ছোটরা তো অনেক আগেই বাড়ি ফিরে এসেছে। আমাদের ফুটবল ভক্তি একটু বেশি মাত্রায়। বিশু সাহস দিয়ে বলল, আরে চল না, গলি দিয়ে শর্টকাট মারি। একদিনই কি আর হবে, ভূত কি আর আমাদের জন্য বসে আছে নাকি? শেষে আমিও ভেবেচিন্তে যাওয়াটাই সাব্যস্ত করলাম। উচ্চস্বরে নানা গল্পগাছা করলাম দুজনে, জোরে জোরে হাসলাম। তারপর খুব জোরে হাঁটতে হাঁটতে বাড়ির কাছে আসার উপক্রম হলাম। গলির মধ্যে যখন ঢুকলাম তখন অন্ধকার। থমথমে ভয় যেন জমাট বেঁধে আছে। গাল গল্পে মেতে থাকলেও মনের ভয়টা চোরা স্রোতের মতো ঘাই মারছিল। অন্ধকার গলিপথে ফ্যাকাশে একটা আলোর স্পর্শ যেন দেয়ালগুলিকে জীবন্ত করে তুলছিল, সঙ্গে বীভৎস একটা অজানা আশঙ্কা। হঠাৎ ভয়ে আমার হাত পা সেদিয়ে গেল। চিৎকার করে বললাম, এ কি, দেওয়ালে ওটা কার মূর্তি? দেখ দেখ, ছায়াটা যেন ক্রমে ক্রমে এগিয়ে আসছে, মাথায় আবার একটা টুপি। হিমশীতল একটা বাতাস যেন কান মুখ আর বুকের অলিন্দে হঠাৎ করে স্পর্শ করল। ভয়ে ভয়ে বিশুর নাম কয়েকবার ডাকলাম। বিশুর অবস্থাও তথৈবচ। অনেক আগেই সে বাকরহিত, এখন কোনো সাড়াই দিল না। কেমন একটা গোঙানির মতো শোনালো তার ডাক। আরও ভয়ার্ত স্বরে আমার কাছেই আবার ফিরে এলো। আর বিশুর ভয়ে বিহ্বল ফ্যাকাশে চোখ মুখ আমাকে আরো চঞ্চল করে তুলল। হরে কৃষ্ণ নাম জপ করতে করতে গলির প্রান্ত দেশে আসতেই কান্না, ঘাম আর উদ্বেলিত রক্তের চাপে কেমন যেন জড়ভরত হয়ে গেলাম দুজনে। শরীর যেন স্থাণু, অবশ প্রায়। হা হা শব্দে কেউ যেন উল্লসিত হয়ে উঠল আমাদের দেখে। বলল, যা, আজ ছেড়ে দিলাম, ব্যাস। এখন দেওয়াল আর হাতিভূতের কোনো চিহ্ন আর খুঁজে পেলাম না আমরা। বাড়ি তাড়াতাড়ি পৌঁছলেও মা ও মাস্টারের কোনো কথা আর কানের ভেতর ঢুকছিল না। কয়েকদিন পরে বন্ধুদের সঙ্গে গল্পের আসরে যখন আমরা ভূত নিয়ে বলছিলাম, তখন সত্যি ভূতের মতো হঠাৎই হাজির হলো বাচ্চু। ওরা তো উত্তরবঙ্গে চলে গিয়েছিল। ওর বাবা ফুড সাপ্লাই অফিসে কাজ করে। বাচ্চু প্রাইমারিতে আমার সঙ্গেই পড়তো। ওরা তখন ভাড়াটিয়া ছিল। বাচ্চু কি আবার ফিরে এসেছে? কথাটা আমি জিজ্ঞাসা করার আগেই ও বলল, এই জানিস,
আমরা না মল্লিকদের ওই বাড়িটা কিনেছি, তোদের সঙ্গে মহেন্দ্র স্কুলে আবার পড়বো, ক্লাস 8-এ। টিসি নিয়ে এসেছি। আমার হয়তো বলা উচিত ছিল, ভালোই করেছিস, কিন্তু বলতে পারলাম না, কেননা আনন্দের সঙ্গে ভুতুড়ে বাড়ির নাম আমাদের বিমর্ষ করে দিয়েছিল। তাই আমরা সবাই চুপচাপ বসে রইলাম। ওদের বাড়ি নিয়েই যে আমাদের মধ্যে কথা হচ্ছিল সেটা ওকে বুঝতে দিলাম না। ও আবার বলতে শুরু করলো, এই জানিস, আমাদের বাড়িতে সংস্কারের কাজ চলছে, রং টং হচ্ছে, একদিন তোদের নিয়ে যাব। কিন্তু তোরা কেমন যেন পর হয়ে গেছিস, এখন দেখ ভালো করে কথাই বলছিস না। ওই তো সেদিন রাতে কত তোকে ডাকলাম বলতো পিছন থেকে, তুই শুনতেই পেলি না। তারপর বিশুর দিকে তাকিয়ে বলল, তুই তো ভুলেই গেছিস বল বিশু। এবার বিশু কথা বলল, তুই আবার কবে ডেকেছিলি আমায়? সেদিন সন্ধ্যায় কি তাহলে তুই আমাদের ভয় দেখিয়েছিলি? হঠাৎ কথাটা শুনে বাচ্চু রেগে গেল, বলল, ভয় দেখাবো কেন? তোরা তো যেন কেমন মিয়ে গিয়েছিলি। কথা বলতে বলতে কান্নার সুরে কীর্তনের মতো কি যেন বলতে বলতে রাস্তা পেরোচ্ছিলি। আমি আর আমার মামাতো দাদা তখন ছাদে হাঁটছিলাম, চিনতে পারলাম যখন কতবার ডাকলাম জানিস তোদের, তোরা শুনলিই না। আমি এবার সাহস সঞ্চার করে বললাম, ওই ভুতুড়ে বাড়িটা তোরা কিনলি? কেমন করে থাকবি? ওটা তো ভূতের ডেরা। আমার কথা শুনে বাচ্চু তো হেসেই ফেলল, বলল, ভূত কোথায় ভূত? আমরা তো আছি ওখানে, 5-6 দিন হয়ে গেল রে।